তো আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা নিয়ে আমরা শুরু করতেছি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। তারপরের পার্টটাতে আমরা দেখব চুম্বকত্ব। ফার্স্ট আমরা এটা আগে করে নিব। তো প্রথমে যে ব্যাপারটা হচ্ছে, বিজ্ঞানী ওয়েস্টেড সাহেব যেটা ফার্স্ট নোটিস করলো যে কোনো একটা তারের ভিতর দিয়ে বা কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে, পরিবাহীর ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তো কারেন্ট প্রবাহের ফলে তার চারপাশে বৃত্তাকার পথে তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। চুম্বক ক্ষেত্র কি ব্যাপারটা একটু ভালোভাবে আমরা, যেহেতু মানে এমনি আমাদের দৈনন্দিন জীবনে আমরা চুম্বকের সাথে পরিচিত, মানে ম্যাগনেটের সাথে আমরা অনেক বেশি পরিচিত। তো আমরা এরকম যদি দণ্ডাকার একটা চুম্বক হয়, দণ্ডাকার চুম্বকের এক পাশে আমাদের নর্থ পোল থাকে, আরেক পাশে সাউথ পোল থাকে। ছোটবেলা থেকে আমরা এটা নিয়ে পড়াশোনা করতেছি। তো যেটা হয় যে সবসময় আমাদের চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ড্র করা হয়। এটা কনভেনশনালি ধরা হয় যে নর্থ পোল থেকে সাউথ পোলে আমাদের বলরেখাগুলো যাচ্ছে। এখান থেকে তোমার নর্থ পোল থেকে সৃষ্টি হয়ে সাউথ পোলের দিকে প্রবেশ করতেছে। এই ব্যাপারটা বোঝা খুবই জরুরি। আচ্ছা, বলরেখা ব্যাপারটা কি, ফোর্স লাইন ব্যাপারটা কি বলি। তো আমরা যখন ওই স্থির তড়িৎ পড়তেছিলাম তখন দেখছিলাম যে একটা চার্জ যদি এরকম থাকে, তো চার্জ তার চারিপাশে একটা ক্ষেত্র সৃষ্টি করে। তো ক্ষেত্র মানে যতটা এরিয়া জুড়ে ক্ষেত্র সৃষ্টি করে, তো এরকম আমরা ফিল্ড লাইন দিয়ে দেখাচ্ছিলাম, ফোর্স লাইন দিয়ে। তো এইরকম চুম্বকের যে ফোর্সটা তোমরা দেখছো হয়তো, চুম্বকের একটা নির্দিষ্ট অংশে এলেই চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে, তার আর একটু দূরে গেলে কখনোই আকর্ষণ বা বিকর্ষণ করে না। তার মানে সেটা আসলে চুম্বক বলরেখার মানে এরিয়াতে নাই অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই তোমার চুম্বকের বলরেখাগুলো আকর্ষণ করে না। সো চুম্বকের বলরেখা এইভাবে আসলে নোটিস ড্র করা হয়, যেটা কিনা নর্থ পোল থেকে নর্থ মানে উত্তর পাশ হতে দক্ষিণ পাশে প্রবেশ করে। এই ব্যাপারটা ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে বিজ্ঞানী ওয়েস্টেড দেখলো যে ঠিক যেভাবে তোমার একটা চুম্বক রাখলে এরকম যে বলরেখা সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক সেম ভাবে দেখলো যে তোমার যদি কোনো একটা তারের ভিতর দিয়ে মানে চার্জের মানে ইলেকট্রন কি একটা চার্জের ফ্লো হয়, মানে চার্জ প্রবাহিত হয়, তো সেই ক্ষেত্রে দেখলো যে তোমার সেই ক্ষেত্রে তোমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে একটা চার্জ মানে মুভিং চার্জ, এই কথাটা মনে রাখতে হবে, স্থির থাকলে হবে না, ঠিক আছে? মুভিং চার্জ। তো মুভিং চার্জের ক্ষেত্রে আমাদের যেটা হয়, দেখা গেছে যে আমাদের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এরকম যদি একটা আমাদের তার থাকে, এই তারে এই দিক থেকে নিচ থেকে উপর দিকে এরকম কারেন্ট যাচ্ছে বা ইলেকট্রনের ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখব যে এর চারপাশে এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? যেটা কিনা আমাদের বিজ্ঞানী ওয়েস্টেড সাহেব ফার্স্ট নোটিস করছে। তো এইটা আসলে চুম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা আমাদের ওয়েস্টেড সাহেব দেখলো যে ওয়েস্টেডের বৃদ্ধাঙ্গুলি নিয়ম। আমরা ফার্স্টে বৃদ্ধাঙ্গুলি এইভাবে রাখবো, এইভাবে মানে যেই দিকে আমাদের কারেন্ট যাচ্ছে, মানে এখান দিয়ে যদি তোমার আই পরিমাণ কারেন্ট যায়, সেক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলি এই পাশে রাখবো। এইভাবে রেখে আমাদের বাকি যে হাত আঙ্গুলগুলো আছে সেগুলা যদি আমাদের ভিতর দিকে যায়, তাহলে আসলে এই বোর্ডের ভিতরে ইনসাইড দ্য বোর্ড আমাদের কি এইভাবে সার্কুলার ভাবে তোমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে ভিতর দিয়ে গিয়ে দেন হচ্ছে এখান দিয়ে ব্যাক করতেছে। বুঝা গেছে ব্যাপারটা? আমরা যে এইভাবে দেখাতে পারি, দিয়ে দেন হচ্ছে এখানে আসতেছে। তো ব্যাপারটা হচ্ছে, তো এইটা আমরা আসলে কিভাবে দেখাই, আমরা ভেক্টরের সময় দেখছি যে আমরা ক্রস প্রোডাক্টের দিক তোমার দুই রকম হয়। আমরা হয়তো খেয়াল করছি যে একটা হচ্ছে বোর্ডের ভিতরে, একটা হচ্ছে বোর্ডের বাইরে। ক্রস প্রোডাক্ট নিয়ে যখন আমরা ডিল করতেছিলাম, যে এ ক্রস বি যখন আমরা পড়তেছিলাম, তখন ক্রস প্রোডাক্টের তোমার দুইটা দিক হয়। মানে যেহেতু ক্রস প্রোডাক্ট করলে যে ভ্যালুটা আসে সেটাও কি একটা ভেক্টর। তো ভেক্টরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে দিক একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ভেক্টরের একটা মান থাকে, একটা দিক থাকে। এইরকম আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা আসলে কোন দিকে, এটা নিয়ে হচ্ছে বিজ্ঞানী ওয়েস্টেড সাহেব ফার্স্ট যেটা বের করছে আসলে, যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় একটা চার্জের জন্য, একটা মুভিং চার্জের জন্য, যে চার্জটা নড়তেছে, মানে তোমাদের সাপেক্ষে চার্জটা ফ্লো হইতে হবে, ঠিক আছে? মানে স্থির চার্জে কোনো চুম্বক ক্ষেত্র থাকে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এই চ্যাপ্টার আসলে মোটামুটি হচ্ছে ম্যাথ গুলো অনেক ইজি, বাট হচ্ছে এই কনসেপচুয়াল যে ব্যাপার সেবার এগুলো নিয়ে অনেকের কনফিউশন থাকে, দ্যাটস হচ্ছে অনেকে অ্যান্সার করতে পারে না। তাহলে মুভিং চার্জ হওয়াটা ফার্স্ট প্রায়োরিটি, যেটা কিনা আমাদের
হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য দায়ী। ঠিক আছে, তো বিজ্ঞানী ওয়েস্টেড সাহেব আসলে দেখছিল যে তোমার এই চুম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যায় এই ব্যাপারটা হচ্ছে ফার্স্ট নোটিস করছে। তো এইরকম যদি তোমার একটা তার থাকে, এই তারের যদি এই দিক থেকে এইদিকে কারেন্ট যায়, সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে বৃদ্ধাঙ্গুলি আমরা সেই বরাবর রাখবো বা আমরা সেই বরাবর দাঁড়াবো, দেন হচ্ছে আমাদের হাত মুঠ যেদিকে আঙ্গুলগুলো যাবে বোর্ডের ভিতরে, দেন হচ্ছে এরকম। বা আমার যদি এরকম হইতো নিচ দিকে কারেন্ট যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই খাতাটা উল্টা দিক করে আমাদের মানে বৃদ্ধাঙ্গুল এইভাবে নিয়ে তারপরে আমাদের কাজ করা লাগতো। তার মানে আমাদের এইদিকে যদি যায় ডান পাশে আমাদের কি হবে, ডান পাশে আমাদের এই যে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আসলে আমাদের ডিরেকশনটা বোর্ডের ভিতরে যাচ্ছে, আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমাদের ডিরেকশনটা কি বোর্ড থেকে বাইরের দিকে আসতেছে। ঠিক আছে, ভেক্টর আমরা এটা সাথে পরিচিত হয়েছি যে এই সাইন দ্বারা যে আসলে মানে ডিরেকশন বা দিকটা বোর্ডের ভিতরে, আর এই সাইন দ্বারা যে বোর্ড থেকে বাইরে আসতেছে, এটা তোমরা কি মানে জানো তো? আচ্ছা, এটা নতুন কিছু না, তারপরেও আরেকবার বলি যে আসলে এটা মনে রাখার বিষয় আছে যে বোর্ডের ভিতরে আমাদের দিক, তো এটা আমাদের তীরের সাথে মিলানো যায়। আমাদের এরকম যদি আমাদের একটা তীর থাকে, তো তীরের যে মাথাটা সেটা যদি তোমার কেউ যদি এইভাবে চিন্তা করে তীরের মাথাটা এই পাশ থেকে এই দিক থেকে যাচ্ছে, তার মানে তীরের কি এরকম একটা ক্রস দেখতে পাবো আমরা তীরের পিছনের দিকে। ঠিক আছে, তার মানে কি তীরটা যাচ্ছে ভিতর দিকে। আবার যদি তীর যদি তোমার দিকে এইভাবে আসে, তাহলে কি তীরের এই এই মাথাটা দেখতে পাবো না, তো সেটা কি একটা ডটের মতো দেখা যাবে। তো এটাই বোঝানো যায় যে তীর যদি এই পাশে আসে মানে কোনো কিছু থেকে বাইরে আসে, তাহলে কি বাইরের ব্যাপার, আর এটা হচ্ছে কি ভিতরে যাচ্ছে। তাহলে ডিরেকশন নিয়ে আমাদের কনফিউশন দূর হইলো। আচ্ছা, তাহলে এটা তো গেল আমাদের কি, যদি আমাদের একটা তড়িৎ পরিবাহী তারের ভিতর দিয়ে এরকম যদি ইলেকট্রনের ফ্লো হইতে থাকে, দেন হচ্ছে তার ডান পাশে আমাদের এরকম যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঁকাই, দেন হচ্ছে ডান পাশে আমাদের কি হবে, এই ডিরেকশনটা ভিতরে বোর্ডের ভিতরে ইনসাইড দ্য বোর্ড, আর আউটসাইড দ্য বোর্ড হবে কি তার বাম পাশেরটা। ঠিক আছে, তো তাহলে তোমরা বলো যদি তার এই দিক বরাবর যদি কারেন্ট যায়, তাহলে আমাদের নিচে আমাদের ক্রস চিহ্ন হবে না উপরে আমাদের ক্রস চিহ্ন হবে, বলতে পারবা তোমরা? এই দিক এখান থেকে এই দিকে যদি কারেন্ট যেতে থাকে, সেক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলি এই পাশে নিব, এই পাশে নিলে কি নিচে আমাদের কি ক্রস চিহ্ন, কারণ তার মানে আমাদের তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে কারেন্ট ইলেকট্রনের ফ্লোর ফলে সেটা কি আমাদের ভিতর দিকে ইনসাইড দ্য বোর্ড যাবে। বুঝা গেছে? আমরা জাস্ট বৃদ্ধাঙ্গুলি এইভাবে রাখবো, রাখার পরে আমাদের হাতের মুঠো বাকি আঙ্গুলগুলো যে দিক মানে ডিরেকশন দেখাবে সেটা হবে আমাদের ভেতরের দিক, আর অপোজিটটা কি বাইরের দিক। তাহলে এখানে কি হবে আমাদের বাইরের দিক। ক্লিয়ার হয়েছে? দিকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এটা তো গেল তোমার কি তারের ব্যাপারটা। এখন যদি তোমার এরকম হয় যে কুণ্ডলী টাইপ তার যদি হয় তোমার এরকম যে তোমার বৃত্তাকার পথে ধরো এরকম পেঁচানো তার, তো এই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে তো কি কারেন্ট যাইতে পারে না, এদিক থেকে এদিকে কারেন্ট যাইতেই পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ডিরেকশনটা কি হবে, যে আমরা আসলে বুঝবো কোন দিকে আসলে কারেন্ট যাচ্ছে। তো এইখানে বোঝার একটা বিষয় আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে নর্থ পোল কি করে, নর্থ পোল থেকে আসলে চুম্বক বলরেখাগুলো তৈরি হয়, মানে চুম্বক বলরেখাগুলো বের হয় ঢুকে কোন দিকে, সাউথ পোলে। এটা কিন্তু একটু আগে দেখাইছি চুম্বকের এই যে এটা যখন দেখালাম যে নর্থ পোল আর সাউথ পোল, নর্থ পোল থেকে বের হচ্ছে সাউথ পোলে ঢুকতেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কনফার্ম যে আমাদের যদি এখানে তোমার আমাদের চুম্বকের যে বলরেখাগুলো সৃষ্টি হবে সেগুলো হচ্ছে ইলেকট্রনের ফ্লোর ফলে। এখানে যদি আমাদের এটা যে তার হয়, এখানে আমরা কি প্রচুর পরিমাণে ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে, তো এই ইলেকট্রনের ফলে যে আমাদের কেন্দ্রে যে কারেন্ট উৎপন্ন হবে সেটা হচ্ছে সেটা ডিরেকশন কোন দিকে হবে, বোর্ডের ভিতরে না বাইরে, এটা হচ্ছে আমাদের বের করার নিয়ম। আমরা এখন দেখব সেটা হচ্ছে আমরা দেখব যে এখানে আমরা জাস্ট এস আমাদের কারেন্ট যদি ডিরেকশন দেওয়া থাকে যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে এই দিক থেকে গিয়ে এইদিকে এইভাবে কারেন্ট ফ্লো করতেছে, মানে ক্লকওয়াইজ ফ্লো করতেছে, মানে কি ঘড়ি এদিকে আমাদের এই দিক থেকে এদিক যায় মানে ক্লকওয়াইজ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বোঝার নিয়ম আছে, সেই ক্ষেত্রে আমরা আসলে কি সাউথ কি সাউথে আসলে প্রবেশ করে, তাহলে আমাদের চিহ্নটা হবে কি ক্রস। বুঝা গেছে? তো এটা বোঝার উপায় আছে একটা, যে এরকম এস এর মাথা যদি আমি দিয়ে দিই যে এস এর মাথার সাথে মিলে গেল, এস এ কি হয় মানে সাউথে কি হয়, সাউথে হচ্ছে চুম্বক বলয় সেগুলো প্রবেশ করে ভিতরে ঢুকে। ঠিক আছে, আর বাহির হয় থেকে নর্থ থেকে বাহির হয় অ্যাকচুয়ালি।
তাহলে আমাদের যদি আমরা যদি বৃত্তাকার পথে এই ফ্লোতে মানে ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করতে থাকে তাহলে আমাদের ডিরেকশনটা কি বোর্ডের ভিতরে, ঠিক আছে। আর যদি এরকম হয় তোমার ফ্লোটা হয় উল্টা, যে তোমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, যেটা কি নাকি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ। তো এইটা যদি হয় তাহলে কি নর্থ থেকে, আমরা জানি নর্থ থেকে আসলে কি বলরেখাগুলো সৃষ্টি হয়, তাহলে এটা কি আসলে বের হয় আসলে, তো এটা কি বোর্ডের বাইরের দিকে, ঠিক আছে। এটাও বোঝার উপায় আছে, এন এর মাথায় তুমি এরকম একটা তীর চিহ্ন দাও, তো এটা কি আসলে এন এর যে ডিরেকশনটা বোঝাচ্ছে সেটাই কি আমাদের হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। আর এটা কি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র যে সৃষ্টি হবে এর আশেপাশে, সেটা হচ্ছে বোর্ডের ভিতরে যাবে নাকি বোর্ড থেকে বাইরে আসবে, এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা দিকের ব্যাপারটা কনফার্ম হলাম, ঠিক আছে। ওয়েস্টেডের পরীক্ষা থেকে ওয়েস্টেড আসলে মূলত এই যে চুম্বক বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই ব্যাপারটাই ক্লিয়ার করছে ফার্স্ট, যেটা কিনা তোমার চার্জের ফ্লোর ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? কোনো কোশ্চেন আছে সবার, কোনো কনফিউশন? আচ্ছা তাহলে আমরা সামনে আগাতে পারি নাকি? আচ্ছা আচ্ছা, তোমরা আনমিউট করে ডাইরেক্ট কোশ্চেন করতে পারো কোনো কনফিউশন থাকলে। আমি যখন জিজ্ঞাসা করব মানে কোন কোন কোশ্চেন আছে কিনা তোমরা কোশ্চেন করতে পারো। আচ্ছা ঠিক আছে, সরাসরি ডাইরেক্ট আনমিউট করে বলবা যে আমাদের এই কোশ্চেন আছে, ঠিক আছে। ওকে, ভয়ের কিছু নাই, আমরা শিখতে আসছি এখানে। আচ্ছা, এখন আমরা যে ব্যাপারটা দেখব, আচ্ছা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড যেমন হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেমন আমাদের কি ভেক্টর রাশি ছিল, আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা বি, এটা হচ্ছে আমাদের একটা কি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কি থাকে, একটা মান থাকে, একটা দিক থাকে। আমরা ফার্স্টে দিক নিয়ে কথা বললাম, ঠিক আছে, আমরা এখনো মান নিয়ে কথা বলিনি। তো দিক নিয়ে যে ডিল করছে ওনার নাম হচ্ছে ওয়েস্টেড, আর হচ্ছে মান নিয়ে যে কথা বলছে সে তার নাম হচ্ছে বায়োট-স্যাভার্ট, ঠিক আছে। তাহলে এই যে চুম্বক ক্ষেত্র যে সৃষ্টি হইলো চার্জের মুভিং এর ফলে বা চার্জের ফ্লোর ফলে, সেটার মান নিয়ে কথা বলছে কি বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট, ঠিক আছে। কোন বিজ্ঞানী কি আবিষ্কার করলো এটা কিন্তু পরীক্ষাতে আসে, তো এগুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো মান নিয়ে বায়োট-স্যাভার্ট কি কি বিষয় নিয়ে কথা বললো সেটা বলি। বায়োট-স্যাভার্ট মূলত আমাদের সিলেবাসে যতটুকু আছে সেটা হচ্ছে আমাদের যদি একটা অসীম তার, মানে আমরা তারের শেষ কোথায় শুরু কোথায় জানি না, এরকম যদি অসীম তার থাকে, সেই অসীম তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, আচ্ছা অসীম তারের মধ্যে যেটা লিখলাম বুঝে নিও তোমরা, কারেন্ট প্রবাহিত হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র দিয়ে গেছেন বায়োট-স্যাভার্ট সাহেব। তারপরে যেটা সসীম তার, আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য সূত্র দেখব। যে এখন কিন্তু আমরা কি নিয়ে কথা বলতেছি, এই যে চুম্বক বলরেখাগুলো সৃষ্টি হয় তোমার কারেন্ট ফ্লোর ফলে, যে এই চারপাশে যে চুম্বক বলরেখা সৃষ্টি হয়, এইখানে বা এইখানে গেলে বা এই জায়গায় গেলে আমাদের কি পরিমাণ বলরেখা মানে কি পরিমাণ পাওয়ার কাজ করবে চুম্বকের, যে বলরেখা সৃষ্টি হলো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলে সেটা কি পরিমাণ পাওয়ারফুল, এটা আমরা হচ্ছে কি মান দিয়ে আসলে হিসাব করব, বুঝা গেছে। তো এই মানটা নিয়ে আসলে বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট সাহেব ডিল করছে, বুঝা গেল। তো এই মানটা আসলে বিভিন্ন মানে বিভিন্ন তোমার শেপের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে অসীম তারের জন্য একরকম মানের সূত্র থাকবে, আমাদের সসীম তারের জন্য একরকম সূত্র থাকবে, বৃত্তাকারের জন্য একরকম সূত্র থাকবে। তো সসীম তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, তারপরে 3 নাম্বার কি আমাদের বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট ফ্লো হয়, সেই ক্ষেত্রে আমাদের যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই ক্ষেত্রের মান, ঠিক আছে। তো আমরা একে একে দেখি, একটা একটা করে দেখবো এখন। আচ্ছা, তো অসীম তারের মধ্য দিয়ে যদি তোমার বিদ্যুৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমাদের এটা যদি একটা তার হয় এরকম,
তো এই তারের শুরু কোথায় শেষ কোথায় আমরা জানি না, মানে অসীমে আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো তাহলে কি এইদিকে আমাদের মাইনাস ইনফিনিটি, এদিকে কি প্লাস ইনফিনিটি, তার মানে অসীম, আমরা আসলে জানি না এই তারের শেষ কোথায় শুরু কোথায়। তো এরকম যদি হয়, এরকম যদি একটা তার হয়, তো সেই তারের তো চারপাশে কি হয়েছে, আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে চারপাশে আমাদের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো চুম্বক ক্ষেত্রের আমার ধরো এই বিন্দু ধরলাম, ঠিক আছে। তো এই বিন্দুতে আমি আসলে হিসাব করতে চাই আমাদের কি পরিমাণ চুম্বক ক্ষেত্রের মান এইখানে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের একটা লম্ব আর আঁকবো এই ক্ষেত্রে, যে এটা মানে ডিরেকশন যদি তার থেকে লম্ব দূরত্বটা যদি এ হয় সেক্ষেত্রে, আর আমাদের এখান দিয়ে যদি তোমার আই পরিমাণ কি কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে আমাদের এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বা বি দেখাইছিলাম, তো বির মান কত হবে সেটা হচ্ছে তোমার মিউ নট আই বাই টুয়াইস পাই এ, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, খুবই সহজ একটা সূত্র। তো এই সূত্রতে জাস্ট ইনপুট করলেই আমাদের এ ভ্যালুটা কি, এ ভ্যালুটা হচ্ছে তার থেকে আমাদের লম্ব দূরত্ব, যেই বিন্দুতে আমরা হিসাব করতে চাই, এটা হচ্ছে কি তার থেকে লম্ব দূরত্ব, আর আইটা হচ্ছে আমাদের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর টুয়াইস পাই তো আমাদের সাম কনস্ট্যান্ট। এইখানে যেটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, মিউ নট কি, মিউ নট নিয়ে আমরা পরবর্তীতে আরো বেশি বিস্তর আলোচনা করব। এখন আপাতত জেনে রাখো যে মিউ নটের নাম হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে যে আসলে কোন মাধ্যমে হিসাব করতেছি। এটা আসলে আমরা শূন্য মাধ্যমে হিসাব করতেছি, ঠিক আছে। এটা হইতে পারে যে আমরা কি পানির ভিতর হিসাব করতেছি, বা কোনো একটা মাধ্যমের ভিতরে আমরা কি কারেন্ট যাওয়ার ফলে সেই ক্ষেত্রে কি সৃষ্টি হয়, সেটার জন্য আমাদের কি মিউ নটের মান চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। জাস্ট এটা জেনে রাখো যে চুম্বক একটা মাধ্যমে যে পরিমাণ প্রবেশ করতে পারে সেই হিসাবটা কি করে, এই মিউ নট করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই সূত্রে কোনটা কি আমাদের সব ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র, জাস্ট এই সূত্রই চলে আসে পরীক্ষাতে, ডাইরেক্ট এই সূত্রই চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি জানি যে পরীক্ষাতে বললো যে অসীম তারের জন্য, এখন অসীম তারের জন্য যে সূত্র এটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, সূত্র অনেকগুলো সূত্র আছে, সবগুলাই প্রায় দেখতে একই রকম, সো আমাদের কনফিউশন হওয়ার জায়গা আছে। সো আমরা এটা খুব ভালো করে লিখে রাখবো, এই সূত্রটা জাস্ট অসীম তারের জন্য, যেই তারের শুরু কোথায় শেষ কোথায় আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে এগুলা নিয়ে দু একটা ম্যাথ করব, তার আগে হচ্ছে আমরা সূত্রগুলো আগে ক্লিয়ার করে দিই। ম্যাথ মোটামুটি জাস্ট এই যে সূত্রতে তুমি মান ইনপুট দিবে, দেন হচ্ছে বের হয়ে আসবে। ম্যাথ তত জটিল না, এই যে ম্যাথ কোন জায়গায় কোন সূত্র ইউজ করব এটা নিয়ে হচ্ছে ছেলেপেলের কনফিউশনের অন্ত থাকে না। আচ্ছা, এখন আমরা দেখবো যে সসীম তার, ঠিক আছে। তো সসীম তার কি, তার মানে আমি একটা তারের শুরু কোথায় শেষ কোথায় জানি, ধরো এখানে তার শুরু, এখানে তার শেষ। তো এই তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, আই পরিমাণে কারেন্ট যায়, তো সেই ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্র তো সৃষ্টি হবে। কারেন্টের ফ্লো মানে কি, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া। সেই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হবে, যদি আমরা যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে যদি আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা সসীম তারের জন্য সূত্র হবে। বুঝা গেল? তো এটা আমরা বরাবরের মতোই লম্ব টানবো তারের উপর। তো এই দূরত্বটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তো এখানে এই সূত্রতে আমাদের অ্যাঙ্গেলের হিসাবও আছে, যে আমাদের আগে আমি সূত্রটা লিখি, সূত্রটা সবাই লিখে নাও। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই, আচ্ছা 4 পাই। দেখো কনফিউশনের কিন্তু জায়গা আছে, আগের বার কি অসীমের ক্ষেত্রে 2 পাই ছিল, ঠিক আছে, এখানে কিন্তু 4 পাই, ঠিক আছে। 4 পাই এ cos থিটা 1 মাইনাস cos থিটা 2, ঠিক আছে। তো এই সূত্রতে কি আছে, অ্যাঙ্গেল আছে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কি ইম্পর্টেন্ট। তো অ্যাঙ্গেল আসলে আমরা থিটা 1 কোনটা, থিটা 2 কোনটা, সেটা আমরা আগে দেখব, ঠিক আছে। তো থিটা 1 হবে আমাদের এই যে বিন্দুটা আছে, যেই বিন্দুতে আমরা হিসাব করতেছি, সেই বিন্দু থেকে তারের শুরুর প্রান্ততে যে আমাদের যে কোণটা তৈরি করলো এইখানে, এটা হচ্ছে আমার কি থিটা 1, ঠিক আছে। আর এই বিন্দুটা থেকে এইখানে আমরা একটা দাগ টানবো, কিন্তু এই দাগটা আমাদের এই
অ্যাঙ্গেলটা আমাদের থিটা 2 না, স্পষ্টভাবে মনে রাখো এই অ্যাঙ্গেলের বাইরে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে এইটা আমাদের থিটা 2, ঠিক আছে? থিটা 1 কি থিটা 2 কি ভালোভাবে ক্লিয়ার হও যে এটা আমাদের ভিতরের যে কোণটা এটা হচ্ছে আমাদের থিটা 1, বাট বাইরেরটা হবে কি আমাদের থিটা 2। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের যদি এরকম সসীম তার, যে তারের শুরু আছে, শুরু বিন্দু আছে, শেষ বিন্দু আছে, সেই তারের মধ্যে যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয় সেই ক্ষেত্রে আমাদের কি এখানে আমাদের চুম্বক ক্ষেত্র বি পাওয়া যাবে। তো বির মানটা যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে মিউ নট আই বাই 4 পাই এ, এটা কি আমাদের ওইখান থেকে আমাদের লম্ব দূরত্ব, আর হচ্ছে cos থিটা 1, থিটা 1 হচ্ছে এই যে তোমার যে বিন্দুতে আমরা বের করব চুম্বক ক্ষেত্রটা হলো, আর হচ্ছে আমাদের কি শুরুর বিন্দু যে কোণটা তৈরি করে, যদি আমি একটা লাইন টানি সেক্ষেত্রে আমার যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে আমার থিটা 1, আর শেষ বিন্দুতে যে লাইনটা টানবো সেখানে আমাদের একটা কোণ তৈরি হবে, এটা আমাদের থিটা 2 না, থিটা 2 হচ্ছে আমার বাইরের কোণটা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই সূত্র দিয়ে আমাদের প্রচুর ম্যাথ আছে, তো সূত্রগুলো জানলেই জাস্ট হচ্ছে ম্যাথ গুলো পারা যাবে, একদম মানে জাস্ট ভ্যালু দিয়ে দিবে, জাস্ট মান বসায় ইনপুট করে দিলেই আমাদের কি ভ্যালু চলে আসবে। ঠিক আছে? জাস্ট কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব এটাই হচ্ছে আমাদের কনফিউশন সৃষ্টি হয়। আমরা এই যে সবাই খাতায় তুলতেছো, তো সবাই খাতায় তুলে নিও যে কোন ক্ষেত্রে আসলে কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা সূত্র দেখব, সেটাও জাস্ট মানে আগের সূত্রের মতোই, বাট দুই একটা জিনিস চেঞ্জ আছে। ঠিক আছে? আমাদের কনফিউশন হওয়ার জায়গা রাখা যাবে না। তাহলে আমরা থার্ড যে সূত্রটা দেখব সেটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য। বৃত্তাকার কুণ্ডলীর জন্য কিন্তু আমরা একটু আগে কি দেখছি, দিক দেখছি, কিন্তু মনে আছে সবার? আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলীতে যদি তোমার এরকম একটা বৃত্ত হয়, বৃত্তের যদি মাঝখানে হিসাব করতে বলে, যদি বলে কি এই বৃত্তের মাঝখানে চুম্বক ক্ষেত্র বা কেন্দ্রে, এটাকে কি বলে বৃত্তের সেন্টার, তো সেন্টারে কি পরিমাণ তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা যদি আমাদের হিসাব করতে বলে, সেক্ষেত্রে আমাদের এটা যদি আমাদের বৃত্তের কি রেডিয়াস বা কি ব্যাসার্ধ হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে চুম্বক ক্ষেত্রের হিসাবের ফর্মুলা বি ইজ ইকাল টু মিউ নট আই টু আর। ঠিক আছে? এখানে কিন্তু পাই নাই। ঠিক আছে? বৃত্ত চলে আসলে কিন্তু মাথায় মানুষের পাই ঘুরে, কিন্তু এই সূত্রে মানে বাই চান্স এখানে পাই নাই। ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে মানে আমাদের ইন্টেনশন কি কাজ করবে, যে আগের সূত্র দুটোতে পাই ছিল, আমরা দুম করে পাই বসাই দিতে পারি, কিন্তু সবাই মাইন্ডেড এখানে কিন্তু পাই নাই। ঠিক আছে? আর এটা যদি আমার কি এক পাকের বৃত্ত, আমি যদি অনেকগুলো তার পেঁচাইতে থাকি, অনেকগুলো পাক দেই, সেক্ষেত্রে আমরা যতগুলো পাক দিলাম সেটা হিসাব হচ্ছে এখানে এন। ঠিক আছে? এনটা কি আমাদের কতগুলো পাক সংখ্যা, এনটা আসলে আমাদের কি পাক সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? আর আই তো কি, আই হচ্ছে আমাদের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আচ্ছা, কারেন্ট যদি এই দিক দিয়ে যায় সেক্ষেত্রে দিক কোন দিকে হবে, কারেন্ট যদি এই দিক দিয়ে যায় সেক্ষেত্রে দিক কোন দিকে হবে, সেটা কিন্তু আগে ক্লিয়ার করছি। ঠিক আছে? এখন আমরা মান নিয়ে কথা বললাম। ওকে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দুই একটা ম্যাথ দেখি নাকি, সূত্র শিখলাম। আচ্ছা, এই সূত্রগুলো আমার হচ্ছে সূত্র রিলেটেড ম্যাথ আছে তোমার হচ্ছে শীটের হচ্ছে 6 নাম্বার পেজে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো অনেকগুলো জায়গায় তোমার ডিরেক্ট হচ্ছে কি তোমার সূত্রই জিজ্ঞাসা করছে, যেমন হচ্ছে 18 নাম্বার কোশ্চেনটা ডিরেক্ট যা সূত্র, তোমার বলো তো এটা অ্যান্সার কত হবে 18 নাম্বারটা? এই মাত্র শিখলাম আমরা 18 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে। জাস্ট এই মাত্র আমরা শিখলাম বৃত্তাকার ডি নাম্বারটা। হ্যাঁ, ঠিক আছে, এরকম জাস্ট সূত্রই দিয়ে দিবে। তারপরে 5 নাম্বারটা, 5 নাম্বারটাও কিন্তু কি এক পাকের জন্য আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো এরকম জাস্ট সূত্রই দিয়ে দিবে, আর ম্যাথগুলা জাস্ট এই মান অনুযায়ী আমরা বসাই দিব, দেন হচ্ছে কি অ্যান্সার চলে আসবে। খুবই সহজ ম্যাথ। 16 নাম্বার ম্যাথটা দেখো তো পারবা কিনা।
পাক সংখ্যা দেওয়া আছে 400, তাহলে n এর ভ্যালু কত হবে? 400 হবে। আর এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো, দেন হচ্ছে আর কি এর ভ্যালু দেওয়া, মানে আয়ের ভ্যালু দেওয়া আছে। আয়ের ভ্যালু কি? কারেন্টের হিসাব কিসে হয়? এম্পিয়ারে হয়। তো এ দিয়ে আসলে এম্পিয়ার বোঝাচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে। আর এই ম্যাথগুলো আসলে মানে থিওরি তো অনেক বেশি, আর থিওরি গুলো বুঝলেই ম্যাথগুলো পারা যাবে। তো আমি ম্যাথে তেমন বেশি সময় দিব না, নিজের বাসায় প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে মুভিং চার্জ অন ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, মুভিং চার্জ অন ম্যাগনেটিক ফিল্ড, এটা আসলে কি বোঝালো? আমাদের যদি এরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেমন হচ্ছে এখানে আমাদের কি, মানে ধরো চুম্বক ক্ষেত্র এখান থেকে সৃষ্টি হয়ে দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম কি আমাদের চুম্বক ক্ষেত্র আছে, ওকে? তো এরকম যদি চুম্বক ক্ষেত্র থাকে, তার মানে কি চুম্বক ক্ষেত্রের ভ্যালু কি? বি, তাই না? তো এরকম যে চুম্বক ক্ষেত্র থাকে, এইখানে যদি আমি একটা চার্জ ছেড়ে দেই, ধরো প্লাস কিউ পরিমাণ, ঠিক আছে, পজিটিভ একটা চার্জ যদি এখানে ছেড়ে দেই, তো চার্জগুলো কি হবে? চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে। তো এইখানে যে চুম্বক ক্ষেত্র চার্জটা যাওয়ার পরে আসলে এই চার্জের উপর তোমার তোমার কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, মানে চুম্বক বল কাজ করতেছে, ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, সেটা আমরা হচ্ছে কি হিসাব করব এখন। ওকে, তাহলে ম্যাগনেটিক ফোর্সকে তোমার এফ এম, মানে এফ নিচে হচ্ছে সাবস্ক্রিপ্টে এম দ্বারা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে এম দেয়ও না, ঠিক আছে? তো আমরা এফ মানে ফোর্সটা ব্যবহার মানে ইউজ করব, যে এই চার্জের এই আমার কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে এখানে আমাদের কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, এটা আমরা হিসাব করব এখন, ঠিক আছে? তো এই চার্জটা দেওয়ার ফলে ধরো মুভিং চার্জ, মানে অবশ্যই কি, সে তো এখানে বসে থাকে নাই, বসে থাকলে আমার কি ইফেক্টও করে না, আমরা এটা জানি। তো এটা ধরো ভি বেগে এইদিকে ছুটতেছে, ঠিক আছে? তাহলে ভি বেগে কোন দিকে ছুটলো? এদিকে ছুটলো, ঠিক আছে? তাহলে ভি কি আমাদের ভেলোসিটি, কি একটা ভেক্টর, বি আমাদের কি একটা ভেক্টর। ভেক্টর কিন্তু আমরা চুম্বক ক্ষেত্র ফার্স্টে বলেছি মানও আছে দিকও আছে, তার মান দিক থাকে কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। আর ভেলোসিটি বা বেগ আমাদের কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। তাহলে এই দুইটা ভেক্টর রাশির মাঝখানে আমাদের অ্যাঙ্গেল ধরা হচ্ছে কি থিটা সৃষ্টি হলো, ঠিক আছে? তো এই মানে এই ক্ষেত্রে আমাদের এই যে চার্জটা, এই চার্জের উপর আমাদের বল যেটা, সেটা কি হবে? ঠিক আছে, বল যেটা হবে আমাদের যে চার্জের পরিমাণ কিউ, ঠিক আছে, কিউ, কিউ এর সাথে গুণ হবে ভি ক্রস বি। বুঝতে পারছো? এখানে কোনটা কি বলে নেই, আমাদের ফোর্সটা কি ম্যাগনেটিক ফোর্স, মানে চুম্বক বল এখন। আর চুম্বক বিটা কি? চুম্বক ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? চুম্বকের বল আর ক্ষেত্র প্রাবল্য কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তো চুম্বক বলটা কি? চুম্বক বলটার হচ্ছে আমাদের ওর উপর কি পরিমাণ বল কাজ করবে সেটা। তো সেটা কি হবে? এফ ইজিক্যাল টু কিউ, কিউটা আমাদের কি যে চার্জটা আমরা এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? আর স্মল ভিটা কি আমাদের যে পরিমাণ বেগ নিয়েও যাচ্ছে চুম্বক ক্ষেত্রে। আর ক্যাপিটাল বিটা কি? ক্যাপিটাল বিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্য। বুঝা গেছে? তাহলে এই সূত্র দিয়ে আমরা কি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে এখন অ্যাঙ্গেলটা দিলাম, তাহলে অ্যাঙ্গেলের হিসাব কোথায়? ক্রস প্রোডাক্টের আমরা ভ্যালু জানি, ক্রস প্রোডাক্টের ভ্যালু আমরা কিভাবে বের করি? ক্রস প্রোডাক্ট থাকলে দুটো কি হয়? ভি বি সরি সাইন থিটা হয়, ঠিক আছে? এটা আমরা কিন্তু জানি ক্রস প্রোডাক্টের মান। ক্রস প্রোডাক্ট ভাঙলে কি হয়? দুইটার গুণ হয়, এন্ড তার সাথে কি হয়? সাইন থিটা গুণ হয়। ক্লিয়ার? তাহলে এই সূত্র আমরা দুই ভাবে লিখতে পারি, এটাও লিখতে পারি, ক্রস রেখেও লিখতে পারি। আর যদি আমরা ডিরেক্ট হিসাব করতে চাই, অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, তাহলে কি কিউ ভি বি সাইন থিটা। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা যেটা বুঝতে পারি, সূত্রগুলো তোমরা ভালোভাবে লিখতেছো খাতায়, আর কোনটার কি পরিচয় সেটা কিন্তু লিখে নিও। ওকে, আচ্ছা। তো আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লরেন্স বল, ঠিক আছে? লরেন্স লরেন্স বল কি জিনিস সেটা বলি। তোমার
যদি এরকম হয় একটা তারের ভিতরে যদি কারেন্ট যায়, তো কারেন্ট গেলে কি হয় আমরা জানি যে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এইখানে যদি আমরা একটা চার্জ আনি, তো এই চার্জের উপর আসলে কি হবে, চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকবে। একই সাথে এখানে যদি তোমার কি ইলেকট্রন ফ্লো আছে বা এখানে চার্জ আছে, তো এখানে আবার কি স্থির বৈদ্যুতিক বলও কাজ করবে, ঠিক আছে, এই চার্জটার উপরে। তো এই চার্জটার উপরে দুই ধরনের বল কাজ করবে, একটা হচ্ছে চুম্বক বল আর একটা কি স্থির তড়িৎ বল। তো স্থির তড়িৎ বল আর চুম্বক বলের হিসাব নিয়ে আসলে লরেন্স সাহেব ডিল করছে। তো সে বলছে যে আসলে তোমাদের যে একটা চার্জের উপর কি আমরা ওই দিনও দেখছি যে E is equal to কি F by Q, মনে আছে এই সূত্র? তো E is equal to F by Q কি হয়, একটা চার্জের উপর কি কি পরিমাণ হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর যে ভ্যালু সেটা। আবার একটু আগে আমরা দেখলাম যে একটা একটা চার্জের উপর কি হয়, একটা চার্জের উপর যে ম্যাগনেটিক ফোর্স হয় সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি, ঠিক আছে। তো এটা যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এটা কি হবে, এফ ইজ ইকুয়াল টু হবে ই কিউ, ওকে। তো এই দুইটার ওই যে বিন্দুটা যে চার্জ টানছি ওর উপর এই স্থির তড়িৎ বল কাজ করবে আর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, দেন দুইটা যোগ করে দিলেই কি হবে, যে লরেন্স বলটা পাওয়া যাবে। তো লরেন্স বল বা এফ এল যদি লিখি আমি, সেটা লেখা যাবে যে ই কিউ প্লাস কিউ ভি ক্রস বি, ঠিক আছে। তো উভয় পক্ষ থেকে কি কিউটা কমন যায়, ঠিক আছে। তো কিউ কমন গেলে কি হয়, ই প্লাস ভি ক্রস বি, মনে থাকবে। তাহলে এটা আসলে কি লরেন্স বল, ঠিক আছে, যেটা কিনা একটা চার্জের উপর কি পরিমাণ স্থির তড়িৎ বল কাজ করতেছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে। তুলছো সবাই? আচ্ছা মুছে দিলাম, আমাদের অনেক কিছু পড়তে হবে তো এই কারণে আর কি দ্রুত যাচ্ছে। হ্যাঁ রাখবো, আচ্ছা লিখে দিই, উপরে লিখে দিই লরেন্স বলের ভ্যালুটা। আচ্ছা F L is equal to Q into E plus V cross, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লরেন্স বল। ওকে, লরেন্স বল কি সেটা নিয়েও কিন্তু আমাদের কি আসে, কোশ্চেন আসে, ডিরেক্ট সূত্রই আসে, মানে এত জটিল কিছু আসে না, জাস্ট থিওরিগুলো যদি আমরা ভালোভাবে বুঝি এই চ্যাপ্টার আসলে আমাদের কাছে কিছুই না, ঠিক আছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা কি করছিলাম, আমরা আসলে চুম্বক ক্ষেত্রের মাঝখানে একটা চার্জ রাখছিলাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কোথায় গেল এফ এল, লরেন্স বল, এই কারণে আর কি এলটা ইউজ করে। আচ্ছা এফ এল মানে লরেন্সের যে বল এটা বোঝানোর জন্য এল দিছে, এটা না ইউজ করলেও চলে, জাস্ট বোঝানোর জন্য যে এই বলটা আসলে লরেন্স বল, তার মানে এখানে তোমার দুই ধরনের বল আছে, এটাই আর কি। এল কিন্তু গুণ আকারে না, এটা জাস্ট বোঝানোর জন্য নিচে দিছি, ঠিক আছে। আচ্ছা সংকেত আর কি, ওকে। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে আমরা যদি একটা তার রেখে দিই, ঠিক আছে, আমাদের একটা কি এখানে আমাদের কি বি বি আমাদের কি চুম্বক ক্ষেত্র, তো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, এখানে জাস্ট আমরা একটু আগে কি রাখছিলাম, একটা চার্জ রাখছিলাম, জাস্ট এখানে চার্জ না রেখে ডিরেক্ট একটা তার রেখে দিলাম, ঠিক আছে। তো এই তার রেখে দিলে এই তারের উপর কি পরিমাণ চুম্বক বল বা এফ এম ম্যাগনেটিক ফোর্স, এই কারণে এফ এম ইউজ করলাম, যে ফোর্স তো অনেকগুলো, এখন কোনটা কোন ফোর্স এটা জাস্ট পার্থক্য করার জন্য এম ইউজ করি, এল ইউজ করি, এগুলো আর কি, ঠিক আছে। তো এই তারের উপর কি পরিমাণ ফোর্স কাজ করবে সেটা জাস্ট আমাদের হিসাব হবে এইভাবে, যে আমরা একটু আগে দেখছি জাস্ট আমাদের একটু আগে কি চার্জের ভ্যালু ছিল, সেই ক্ষেত্রে সেই সাথে কি ছিল আমাদের বেগটা ছিল, এখানে তো কি টোটালটা এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, একটা দুটো তো ইলেকট্রন নাই, চার্জ তো একটা দুটো না, একটা তারের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, চার্জ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফোর্সটা হবে, তো এই ক্ষেত্রে কি আমাদের এই তার দিয়ে কি কারেন্টও তো যাবে, তাই না, আই পরিমাণ কারেন্ট যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে যে এই এই তারের উপর যে পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা হবে F is equal to I L, এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এই তারটার কি সব কি একটা তারের কি অবশ্যই একটা দৈর্ঘ্য আছে, এফ এল বি, আর চুম্বক ক্ষেত্র সাইন থিটা, ঠিক আছে। তো এটাকে যদি আমি ভেক্টর রূপে লিখতে চাই সেক্ষেত্রে আমি লিখতে পারি F is equal to
আই এল ক্রস বি। তো এখানে মানুষের কোশ্চেন হইতে পারে যে আসলে কি হলো তোমার এল দৈর্ঘ্য কিভাবে একটা ভেক্টর রাশি হলো। আসলে ভেক্টর রাশির কনসেপ্টে আসলে আমরা কোন সূত্রে কোন মানে কোন রাশিটা ইউজ করতেছি এটার উপর একটা নির্ভরশীল। যেমন এই সূত্রে আসলে এল এর দিক আছে এই বরাবর, ঠিক আছে, আর আমাদের চুম্বক ক্ষেত্র এই দিক বরাবর আছে। তো এইখানে আমাদের অ্যাঙ্গেল সৃষ্টি করার একটা ওয়ে আছে। সো এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করে দেখি যে সাইন থিটার যে সম্পর্ক সেটা মেনটেন করে চলতেছে, এই কারণে আমাদের এলটা এখানে আসলে ভেক্টর রূপে প্রকাশ করতেছে, ঠিক আছে, বুঝা গেল? তাহলে আইটা কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এলটা হচ্ছে আমার তারের দৈর্ঘ্য, বিটা হচ্ছে আমার কি চুম্বক ক্ষেত্র, আর হচ্ছে কি সাইন থিটা হচ্ছে আমাদের এই যে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? আচ্ছা মুছে দিলাম। স্যার একটু আরেকবার বুঝাই দিবেন প্লিজ। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি একটা চুম্বক ক্ষেত্রে বি পরিমাণ একটা চুম্বক ক্ষেত্র আছে, তো এই চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটা তার রাখি, কারেন্টের তার রাখি, সেটা দিয়ে কি প্রচুর পরিমাণে কি কারেন্ট যাবে। তো কারেন্ট গেলে সেটা আমাদের কি সেই তারের আবার কি একটা দৈর্ঘ্য আছে, কারেন্ট যাচ্ছে আবার কি তার একটা দৈর্ঘ্য আছে। সেই তারটা যদি আমার এই চুম্বক ক্ষেত্রের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তো সেই থিটা অ্যাঙ্গেল করলে আমাদের যে সূত্রটা হবে যে এই তারের উপর কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল কাজ করতেছে, সেই সূত্রটা হবে F ইজিক্যাল টু আই এল ক্রস বি। বা এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে F ইজিক্যাল টু হবে আই এল বি সাইন থিটা। ক্লিয়ার? যে কোশ্চেন করছিলাম, পড়াশোনা করতেছিলাম হল বিভব নিয়ে, তো হল বিভব ব্যাপারটা কি সেটা বলি। সেটা হচ্ছে আমাদের যদি এরকম 3D কোনো বস্তু থাকে, ঘন বস্তু থাকে, সেই বস্তুতে যদি আমাদের ভিতর দিয়ে যদি আমরা একটা তার প্রবেশ করাই, এই তারের মধ্য দিয়ে যদি আমাদের কারেন্ট যায়, তো কারেন্ট গেলে সেটা হচ্ছে এই বস্তুটার দুই পাশে আমাদের ভোল্টেজ সৃষ্টি হয় বা বিভব পার্থক্য সৃষ্টি হয়। তো বিভব পার্থক্য সৃষ্টি হলে তোর পরবর্তীতে এই বস্তুটাতে ফার্দার আর কারেন্ট হিসাবে বা বিভব পার্থক্যের সৃষ্টি মূলত কি কারেন্টের উৎস। তো কারেন্টের উৎস হিসাবে পরবর্তীতে এই বস্তুটাকে আমাদের ব্যবহার করতে পারি। তো আমাদের কি পরিমাণ ভোল্টেজ জমা হইলো এই কারেন্ট তার ভিতর দিয়ে প্রবেশ করানোর ফলে, সেটা হচ্ছে আমরা হিসাব করতেছি এখানে, ঠিক আছে। তো যেহেতু কারেন্ট, যেহেতু এখানে কারেন্টের ফ্লো আছে, সেহেতু এখানে আমাদের কি থাকবে, আমাদের প্রচুর পরিমাণ চার্জ থাকবে। একটা কি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা ওয়্যারের মধ্যে, তারের মধ্যে আমাদের কি চার্জ থাকে। তো চার্জের ফলে আমাদের কি চার্জের ফ্লোর ফলে আমাদের কি কারেন্ট পাওয়া যায় আসলে। আর এই চার্জগুলো কি একটা ভি বেগ নিয়ে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে, আর সেখানে কি প্রচুর পরিমাণে কি চার্জ আছে। তো চার্জের সংখ্যাটা হচ্ছে আমাদের এন, আর কারেন্ট যে কি পরিমাণ চার্জ আসলে যাচ্ছে ওই তারের মধ্য দিয়ে, তাদের যে বেগটা আসলে ভি, আর আমাদের আইটা হচ্ছে কি পরিমাণ কারেন্ট পাচ্ছি আমরা, মানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই তারের মধ্য দিয়ে, আর কিউটা হচ্ছে চার্জের পরিমাপ, ঠিক আছে। আর বিটা হচ্ছে আমাদের প্রস্থ এই বস্তুটার, এলটা হচ্ছে আমাদের কি এল হচ্ছে আমাদের বস্তুটার দৈর্ঘ্য, আর হচ্ছে টিটা হচ্ছে আমাদের পুরুত্ব। বোঝা গেছে? আচ্ছা, তো এইখানে আমাদের সূত্রটা হয়েছে কি, সূত্রটা হচ্ছে তোমার ভি ইজিক্যাল টু ক্যাপিটাল ভি, যেটা কিন্তু ভোল্টেজ, সেটা হচ্ছে বি টি ভি। এখন কথা হচ্ছে, তো এইখানে তোমার বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে আমাদের এই যে তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, কারেন্টের ফ্লোর ফলে বা মুভিং চার্জের ফলে আমরা শুরু থেকে বলে আসতেছি একটা কথা যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের মানটা যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ধরলাম যে কারেন্ট যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা তার লম্বভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এই বির ভ্যালুটা হচ্ছে এখানে গুণ আকারে আছে, কার সাথে আছে, এই যে তারের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ কি বেগ নিয়ে যাচ্ছে সেটা, তার সাথে এই যে বস্তুটা তার পুরুত্ব। এইখানে একটা কথা স্পষ্টভাবে মনে রাখো যে এইখানে টি হইতে পারে, ডি হইতে পারে, এল হইতে পারে। আছে সিচুয়েশনের উপর বেস করে এখানে টি হবে না এল হবে না ডি হবে। মনে রাখো যে যেটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক সেটা আমাদের কি ডি, ডি যেদিকে চুম্বক ক্ষেত্র কি সেই দিকে, আবার এল যেদিকে আয়ের মানে ভির দিক কোন দিকে, একই দিকে, কিন্তু ভি যাচ্ছে এইদিকে এই বেগ নিয়ে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আবার এল ও কি এইদিকে। এই কারণে এল আর ডি আমরা এইখানে নিব না, বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি টি এখানে ইউজ করব।
যদি আমাদের এমন হইতো যে আসলে কারেন্টই যাচ্ছে ডি বরাবর আর টি বরাবর আমার যাচ্ছে হচ্ছে কি চুম্বক ক্ষেত্র, তাহলে আসলে আমাদের এই জায়গায় কি ইউজ করতাম, এল ইউজ করতাম। এটা কি বুঝছো? মানে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক আর কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে আমাদের দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে, ওই দুটো বাদ যাবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের সূত্র ইউজ করা লাগবে। সিচুয়েশন যে সবসময় কারেন্ট এই দিকে যাবে এরকম না, কিন্তু কেউ ইচ্ছা করলে দুষ্টামি করে এদিক দিয়েও কারেন্ট দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানের যে ভ্যালুটা এটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমাদের ওই সিচুয়েশন অনুযায়ী আমাদের এখানে ডি হবে না এল হবে না তোমার টি হবে, সেটা নির্ভর করতেছে। এটা কি বুঝছো সবাই? আরেকবার বলবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট দেখতে হবে কারেন্ট যাচ্ছে কোন দিকে আর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কোন দিকে। ঠিক আছে? সাধারণত চুম্বক কারেন্ট যে দিকে যায় তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে আমরা কারেন্ট যেদিকে যাচ্ছে তার যেদিকে দিব সেদিকে তো কারেন্ট যাবে, তাই না? তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি চুম্বক ক্ষেত্র লিখবো। বাকি যেটা থাকবে সেটা যদি ডি হয় বা এল হয় বা টি হয় সেটা জাস্ট এখানে লেখা হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তো সেই কারণে কিন্তু কি এইখানে জাস্ট কি টি হইছে, কারণ হচ্ছে জাস্ট এই দিকটাতে আমার চুম্বক ক্ষেত্রও নাই আর কি তড়িৎ মানে তড়িৎ প্রবাহ তোমার কি টি বরাবর হচ্ছে না, জাস্ট এখানেও কিন্তু আমার কি টি হইছে। এখানে জাস্ট যেই দিকটা আসলে পড়ে থাকবে সেই দিকটাই সেই দিকের যে দৈর্ঘ্য সেটাই আমার এখানে লিখবো। ঠিক আছে? ক্লিয়ার সবার এই ব্যাপারটা? আচ্ছা, তাহলে সামনে গেলাম। ওকে, এখন আসলে আমরা এই চ্যাপ্টারের শুরুর যে অংশ তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া সেটা পড়ে ফেলছি। এখন আমরা যেটা পড়বো ম্যাগনেটিজম বা চুম্বকত্ব। এখন আমরা একটু চুম্বক নিয়ে ডিল করব। ঠিক আছে? তো ম্যাগনেটিজমের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে আমাদের যদি একটা দণ্ড চুম্বক হয়, চুম্বক কিন্তু অনেক ধরনের হয়। আমরা ওই স্পিকার গুলো ভাঙলে দেখবা যে হচ্ছে রিং টাইপ চুম্বক হয়, তারপরে এই দণ্ড চুম্বক আমরা এমনি বাজারে কিনতে পাওয়া যায় বা আমরা এগুলো নিয়ে ছোটবেলায় খেলাধুলা করছি। তারপরে এক টাইপের চুম্বক পাওয়া যায় হচ্ছে এরকম যে মাকু আকৃতির। ঠিক আছে? ওগুলা যে ওই জাস্ট উপরে দিয়ে যে ছেলে পেলে খেলে উপরে দিয়ে। তো চুম্বক কিন্তু অনেক শেপের হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে মানে একটা আদর্শ চুম্বক। শুরুতে যে চুম্বকটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে এই টাইপের চুম্বক ছিল। মানে মূলত চুম্বক ডিফাইন করতে গেলে মানে চুম্বক নিয়ে যদি আমরা মানে ফিজিক্স নিয়ে যদি ডিল করি চুম্বকের উপর, সেটা হচ্ছে আমরা আসলে এই দণ্ড চুম্বক, এটাকে বলে দণ্ড চুম্বক, দণ্ড চুম্বক নিয়ে আমরা আসলে কাজ করি। ঠিক আছে? তো দণ্ড চুম্বক কি একটা হচ্ছে নর্থ পোল বা নর্থ উত্তর দিক, একটা কি দক্ষিণ দিক থাকে। ঠিক আছে? আরেকটা যদি চুম্বক আনি, এখানে যদি একটা চুম্বক আনি, তো সেটার যদি এই পাশটাকে সাউথ পোল থাকে এই পাশটা নর্থ পোল থাকে, এটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বলতো? বিকর্ষণ করবে, কারণ একই একই দিক সবসময় কি বিকর্ষণ করে। আর উল্টা দিক কি করে, এটা যদি আমি নর্থ পোল করে দিই আর এটা যদি আমি সাউথ পোল করে দিই তাহলে কি হবে? আকর্ষণ করবে। ঠিক আছে? তো এখন আমরা একটা চুম্বক কি পরিমাণ শক্তিশালী সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। একটা চুম্বকের কতটা পাওয়ারফুল সেটা নির্ভর করে চুম্বকটা কোন মাধ্যমে আছে। ঠিক আছে? ওই যে বলছিলাম যে মিউ নটটা আসলে চুম্বক ক্ষেত্রটা আসলে কোন মাধ্যমে আছে সেটার উপর ডিপেন্ড করে। একটা চুম্বক তোমার পানির মধ্যে নিয়ে গেলে যেরকম মানে প্রকাশ করবে নিজেকে, বা পানির মধ্যে নিয়ে গেলে যেরকম আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, আর হচ্ছে বাতাসে নিলে শূন্য মাধ্যমে নিলে বা ফ্লোরিন ক্লোরিনের ভিতরে নিলে অন্যরকম কাজ করবে, মানে জাস্ট লাইক কারেন্টের মতো। ঠিক আছে? তো কোন মাধ্যমে আছে সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো এটাকে বলা হচ্ছে কি প্রবেশ্যতা। ঠিক আছে? প্রবেশ্যতা বা এটার নাম হচ্ছে ইংলিশ নাম হচ্ছে পারমিবিলিটি। ওকে? তো একটা চুম্বক কি পরিমাণ তোমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে সেটা যদি শূন্য মাধ্যমে হয়, বি নট দ্বারা আসলে বোঝাচ্ছি কি শূন্য মাধ্যমে, সেটা নির্ভর করে তার মিউ নটের উপর আর তার সাথে যে এইচটা আসলে চুম্বক তীব্রতা। ঠিক আছে? তাহলে আমাদের এই সূত্রটা কি, জাস্ট আমরা শূন্য মাধ্যমে কি একটা চুম্বক কত বেশি তীব্র সেটা আমরা বের করি। ঠিক আছে? এইচ যদি আমরা এই পাশে যদি এই দুটা ভ্যালু দেওয়া থাকে, আচ্ছা মিউ নটের ভ্যালু আসলে
বলে দেই যে শূন্য মাধ্যমে চুম্বকের ভ্যালু, এটা আমাদের ম্যাথ করতে গেলে লাগবে আমাদের 4 পাই ইন্টু 10⁻⁻7, ঠিক আছে? তো এই ভ্যালুটা ইউজ করে আমরা ম্যাথ করব। অনেক ক্ষেত্রে আমাদের ভ্যালু দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, এই মানটা তোমরা সব মুখস্থ করে নিবা, ঠিক আছে? হ্যাঁ, শূন্য মাধ্যমে এম নট এর ভ্যালু এটা আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি শূন্য মাধ্যম না হয়, জাস্ট কি এই শূন্য নটটা আমরা মুছে দিব, বুঝা গেল? তাহলে এটা হবে কি, এটা হবে জাস্ট যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম না, বুঝা গেছে? আচ্ছা, তো আরেকটা ব্যাপার আছে, আপেক্ষিক যে ব্যাপারটা, আমরা যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে হিসাব করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে শূন্য মাধ্যম না আসলে, ঠিক আছে? শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি আমরা একটা হিসাব করি, তাহলে জাস্ট কি হবে, তাহলে শূন্য মাধ্যমের সূত্র তো আমরা জানি, জাস্ট এই দুটাকে ভাগ করে দিব, ঠিক আছে? তো এটা কি হইলো, এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের কি চুম্বক প্রবেশ্যতা, এই যে মিউ নট, মিউ বাই মিউ নট, এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রবেশ্যতা বা আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, ঠিক আছে? মিউ আর, ঠিক আছে, রিলেটিভ থেকে আর আসছে, বুঝা গেছে? ক্লিয়ার? তো এটাকে কিন্তু এইভাবে লেখা যায় বি বাই বি নট। তো আমাদের সূত্র অনুযায়ী আমাদের যেটা প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আমরা সূত্র ইউজ করব, ঠিক আছে? যখন যেটা চাবে সেটা হচ্ছে আমরা কি জাস্ট এই পাশ ও পাশ গুণ করে ভাগ করে দেন হচ্ছে কি আমরা অ্যান্সার বের করতে পারবো, বুঝা গেল? সূত্রগুলা সবাই খুব ইম্পর্টেন্ট, সবাই তুলে নিও। আচ্ছা আচ্ছা, এই সূত্রটা জাস্ট আরেকটু রিঅ্যারেঞ্জ করে লেখে যে মিউ নটকে যদি আমরা এই পাশে পাঠাই, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, মিউ তাহলে কি দেখো, মিউ মিউ আর এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে তোমার একটা শূন্য মাধ্যমে কি পরিমাণ প্রবেশ্যতা, তার কত গুণ আসলে, সেটা হচ্ছে কি একটা নর্মাল মাধ্যমে যে শূন্য মাধ্যম বাদে বাকি যে মাধ্যম, সেটা হচ্ছে কি গুণ আকারে থাকে, মানে এটা হচ্ছে এই ভ্যালুটা আসলে শূন্য মাধ্যমের সাথে গুণ আকারে থাকে। যেমন হচ্ছে আমরা ওই যে পড়ছিলাম যে আমরা তড়িৎ, স্থির তড়িৎ যখন পড়ছি 4 পাই এপসাইলন নট ইনটু কে, এই টোটালটা কি ছিল, এই টোটাল ছিল জাস্ট এপসাইলন, মনে আছে? এটা কি ছিল, যে কোনো মাধ্যমে মানে চার্জ গুলো কেমন কাজ করে সেই রকম, এইটা জাস্ট কি শূন্য মাধ্যমের সাথে গুণ থাকে কি মিউ নট, সরি মিউ আর, ঠিক আছে? জাস্ট লাইক যে এপসাইলন কে এপসাইলন নট, ওটা জাস্ট স্থির তড়িতের জন্য, আর এটা হচ্ছে চুম্বকের জন্য, বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে এই ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সামনে গেলাম। কোনটা? আচ্ছা আচ্ছা, তো আমরা আসলে মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক কিরকম কাজ করে, আর মিউটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে গ্রিক লেটার, এটার নাম হচ্ছে মিউ, দেখে এম এর মতো মনে হয় কিন্তু আসলে এম না, ঠিক আছে? মিউ এটার নাম। তো এই মিউ, আচ্ছা, সূত্র প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য। আর হচ্ছে আমরা একটু আগে দেখছি সূত্রটা, এই এটা হচ্ছে বি নটটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যম বোঝানোর জন্য আমরা নট সাইনটা ইউজ করি। আর এইচটা কি আমাদের চুম্বক তীব্রতা, চুম্বক তীব্রতা, ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমি ভাগ দেই, ভাগ দিলে যেটা পাওয়া যায় বি বাই বি নট মিউ বাই মিউ নট, ঠিক আছে? এইচ এইচ কিন্তু কাটা চলে যায়, দেন হচ্ছে মিউ বাই মিউ নট, এটার একটা নাম আছে মিউ আর, ঠিক আছে? মিউ আর কি শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতার সাপেক্ষে ওই মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, জাস্ট এটা কি আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, মিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি মিউ নট আর ইনটু মিউ, সরি মিউ আর ইনটু মিউ নট, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা আসলে কি হলো, জাস্ট ওই যে আমরা 4 পাই এপসাইলন নট আমাদের হচ্ছে কি স্থির তড়িতে ছিল এপসাইলন নট ইনটু কে, এটাকে আমরা জাস্ট বলছিলাম কি এপসাইলন, মানে একটা ওই মাধ্যমে মানে স্থির তড়িৎ বা তড়িৎ বল কি পরিমাণ কাজ করবে সেটার এরকম একটা সূত্র ছিল, সেটার মতোই এরকম, জাস্ট এটা বোঝানোর জন্য, সিমিলারিটি আনার জন্য সেটা বললাম, বুঝা গেছে? এখন ক্লিয়ার আপাতত মনে হয়? ওকে, তাহলে আমরা
তাহলে আমরা ফার্দার সামনে আগাইতে পারি। তাহলে আমরা সূত্রগুলো লিখছি তো নাকি? আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের চুম্বক তীব্রতা। আমাদের সামনে আরেকটা চলকের নাম পড়বো, সেটার কিন্তু সেম মানে অনেকটাই সেম নাম, এটা কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এরকম যদি আমাদের একটা চুম্বক থাকে, দণ্ড চুম্বক নিয়ে আমরা ডিল করতেছি, তো সব থেকে বেশি চুম্বক তীব্রতাটা পাওয়া যায় আসলে এই কোনায়, ঠিক আছে, একদম শেষ প্রান্তে। ঠিক আছে, চুম্বক নিয়ে দেখো যে তোমার এইখানে যতটা মানে বিকর্ষণ বা আকর্ষণ করবে, এখানে এখানে কিন্তু ততটা করবে না। ঠিক আছে, তো এইখানে যদি আমি ধরি যে নর্থ পোলকে যদি আমি প্লাস এম চুম্বক শক্তি ধরি, আর সাউথ পোলকে মাইনাস এম ধরলাম, এটা কি এম হচ্ছে কি চুম্বক শক্তি। ঠিক আছে, তো দেখা গেছে এই চুম্বকের দৈর্ঘ্যটা যদি এইখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি আমি এল চিন্তা করি, আসলে চুম্বক এইখানে ধরো এই অ্যাঙ্গেল এরকম একটা মানে চিন্তা করা হয় যে এইখানে সব চুম্বক পুঞ্জীভূত আছে। ঠিক আছে, একদম এইখানে আছে। তো এই ব্যাপারটা যে এই মাঝখানে এই দুটা বৃত্তের মাঝখানে বা কেন্দ্রের মাঝখানে বিন্দুর মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হয়েছে একদম মাঝ বরাবর যদি আমি একটা দাগ টানি স্মল এল, তো মাঝ বরাবর টানলে এটা যদি আমার স্মল এল হয়, এটা হচ্ছে আমার স্মল এল। কিন্তু ক্যাপিটাল এল কিন্তু পুরো চুম্বকের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এইটাকে ক্যাপিটাল কে বলা হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে, আর এই যে এল স্মল এল দুটো যোগ করলে কি হবে? টুয়াইস স্মল এল। ঠিক আছে, দুটা যোগ করলে কি হবে? দুইটা এল। তো এই দুইটা এল কে বলা হয় যে তোমার চুম্বক দৈর্ঘ্য। কারণ হচ্ছে মূলত তোমার কি হয় যে চুম্বকের যে প্রপার্টি গুলো এই এরিয়া থেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কাজ করে। ঠিক আছে, তো দেখা গেছে যে জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 85% আর কি 25 মানে 15% কম থাকে। ঠিক আছে, তাহলে এটা হিসাবটা করা এইভাবে। আচ্ছা, জ্যামিতিক দৈর্ঘ্য, আচ্ছা মুছে দিয়ে লিখি, এতটুকু তুলছো সবাই? তো জ্যামিতিক দৈর্ঘ্য আর এটা কি টুয়াইজেল হচ্ছে কি চুম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, তো জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য হয়, চুম্বক দৈর্ঘ্য টুয়াইজেল হয় হচ্ছে 0.85 ইন্টু এল, মানে জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85%। ঠিক আছে, তার মানে এতটুকু হচ্ছে 85%, আর বাকিটা হচ্ছে কি 15%, মানে কাজ করে না আসলে। বুঝা গেছে? তাহলে চুম্বকের টুয়াইজেল কি, অনেকে শুধু এল দেয়, আমি টুয়াইজ মানে পুরাটাকে এল ধরে, আমি টুয়াইজেল ধরলাম, সমস্যা নাই, একই জিনিস। তো এটা কি আমাদের হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। বুঝা গেল? ক্লিয়ার এতটুক? আচ্ছা, এখন আমরা একটু আগে কি দেখছিলাম যে এই পাশে যদি আমি নর্থ পোলকে প্লাস এম চুম্বক শক্তি ধরি, এই পাশে কি মাইনাস এম, তো ম্যাগনেটিক ডাইপোল বা সরি চুম্বক ভ্রামক মোমেন্ট, চুম্বক ভ্রামক, তো এটা হিসাব করা হয় যে কোনো এক পাশ, মানে এই পাশে যদি প্লাস এম থাকে মানে সমান সমান ভাবে কিন্তু কাজ করে, কিন্তু জাস্ট নর্থ পোল আর সাউথ পোল দুটো অপোজিট, কিন্তু এই পাশে যে শক্তি থাকে মানে সাউথ পোলের যে শক্তি নর্থ পোলের কিন্তু সেম শক্তি থাকে। তো তাদের যে কোনো এক পাশের কি চুম্বক শক্তি গুণন তাদের যে চুম্বক দৈর্ঘ্য টুয়াইজ এল, এটাকে বলা হয় কি চুম্বক ভ্রামক। ঠিক আছে, চুম্বক ভ্রামক যদি বের করতে বলে আর চুম্বক দৈর্ঘ্য দেওয়া থাকে আর চুম্বক শক্তি দেওয়া থাকে, তাহলে গুণ করে দিলে কি পাবো আমরা? চুম্বক ভ্রামক। ঠিক আছে, লিখছো সবাই সূত্রটা? মুসলাম তাহলে আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখব, চুম্বকায়ন তীব্রতা।
চুম্বক তীব্রতা কিন্তু কি ছিল, এইচ ছিল, কিন্তু চুম্বক কায়ন তীব্রতা এটা কিন্তু অন্য জিনিস। তো চুম্বকায়ন তীব্রতা কি জিনিস, সেটা হচ্ছে তোমার চুম্বকায়ন তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। ঠিক আছে, ওই যে তোমার একটু আগে যে সূত্রটা শিখলাম যে মোমেন্ট ইজ ইকুয়াল টু চুম্বক ভ্রামক ইজ ইকুয়াল টু টুয়াইস এল স্মল এম। ঠিক আছে, এটা কিন্তু একটু আগে আমরা সূত্র শিখছিলাম। এটা তাহলে কি আমাদের ক্যাপিটাল এম বাই ভি, ভিটা হচ্ছে এটা যেহেতু একটা বস্তু, এই বস্তু কি আছে, আয়তন আছে, তাহলে উপরেরটা কি আমাদের চুম্বক ভ্রামক, আর নিচে হচ্ছে কি আমাদের ভিটা হচ্ছে আমাদের চুম্বকের আয়তন। ঠিক আছে, এটা যদি আমরা হিসাব করি যে আইটা পাওয়া যায়, এই আইকে বলা হয়েছে কি চুম্বকায়ন তীব্রতা। আগেরটা ছিল চুম্বক তীব্রতা, এইচটা ছিল আমাদের কি চুম্বক তীব্রতা, কিন্তু আইটা আমাদের কি চুম্বকায়ন তীব্রতা। এটা কনফিউশন হওয়া যাবে না, যদি চুম্বকায়ন তীব্রতা চায় অনেকে দুম করে এইচ বের করে ফেলে, কিন্তু এখানে কি আমাদের চুম্বকায়ন তীব্রতা আই হচ্ছে চুম্বক ভ্রামক বাই আয়তন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে গ্রিক লেটার কাই, এরকম চিহ্ন। ঠিক আছে, এটা এক্স না, কিন্তু এটাকে বলা হয় কাই। ঠিক আছে, তো এটাকে এইটাকে বলা হয় যে, এটাকে বলা হয় যে তোমার চুম্বক গ্রাহিতা, মানে চুম্বক কত বেশি গ্রহণ করে, এই অক্ষরটা ওই স্মল এমটা। আচ্ছা, এটা না দিলে হয়, এটা আচ্ছা তারপর দিলাম। আচ্ছা, এটাকে বলা হয় চুম্বক গ্রাহিতা। ঠিক আছে, মানে চুম্বক কত বেশি গ্রহণ করবে সেটা হিসাব। ঠিক আছে, তো এটাকে চুম্বক গ্রাহিতা, তারপরে চুম্বক তীব্রতা, চুম্বক কায়ন তীব্রতা, এগুলোর মধ্যে অনেক বেশি কনফিউশন হয়। এই কনফিউশন গুলো আমরা, চুম্বক গ্রাহিতা আসলে কি আই বাই এইচ, চুম্বক কায়ন তীব্রতা বাই চুম্বক তীব্রতা, এটা হচ্ছে বুঝায় যে একটা চুম্বক কত বেশি একটা চুম্বককে গ্রহণ করে। ঠিক আছে, তো এটাকে বলা হয় যে চুম্বক গ্রাহিতা। ওকে, এটা লিখে দিই যে চুম্বক গ্রাহিতা। আর এই চিহ্নটার নাম হচ্ছে গ্রিক লেটার, এটা এই চিহ্নটার নাম হচ্ছে তোমার কাই। ঠিক আছে, আর এম দ্বারা বোঝা যাচ্ছে ম্যাগনেটের জন্য এম ইউজ করছি। ওকে, তো কায়ের তোমার আরেকটা সূত্র আছে যেটা কিনা রিলেট করছে হচ্ছে ইসের সাথে, হচ্ছে তোমার ওই যে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সাথে এই কায়ের আরেকটা সূত্র আছে, সেটা লিখি। আচ্ছা, নিচে লিখে দিই, বি নট শূন্য মাধ্যমে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, তারপরে হচ্ছে বি নট। আচ্ছা, এটা হচ্ছে কি আমার কায়ের আরেকটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মানে কাই ইউজ করে আমার হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য যে কোনো মাধ্যমে বের করা। ঠিক আছে, তো এটাও তেমন লাগে না কাজে, তবে এটা জেনে রাখা ভালো। ঠিক আছে, তো এটা আরেকটা কাজ করা যেতে পারে, মানে এর দুই পাশে যদি আমি এই বি নট দ্বারা ভাগ করি, তাহলে হয় এই জিনিসটা কি আমরা একটু আগে দেখছি, এই জিনিসটাকে বলা হয় মিউ আর। ঠিক আছে, একটু আগে কিন্তু এটা আমরা দেখছি। আর তাহলে যদি এই পাশে বি নট দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি 1 চলে আসবে কিন্তু, আর এই পাশে বি নট দ্বারা ভাগ করলে কি হবে, এটাও কিন্তু 1 হবে। তাহলে এটা আরেক ভাবে লেখা যায় মিউ নট আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কাই এম। ঠিক আছে, আচ্ছা এটা বক্স করে দিই আলাদা সূত্র। তুলছো সবাই, বুঝতেছো তোমরা এই ব্যাপারগুলা, কোনটা কি নামগুলো মনে রাখলে সূত্র হচ্ছে অ্যাপ্লাই করা যাবে, জাস্ট ভ্যালু দেওয়া থাকলেই হবে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট আমাদের
বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে অনেক বেশি ম্যাথ আছে, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমাদের পৃথিবী, হ্যাঁ, তো পৃথিবী মানে নিজে একটা হচ্ছে কি, মানে পৃথিবী তোমার নিজে একটা কি চুম্বক ক্ষেত্রের আধার, ঠিক আছে। তো পৃথিবীকেও একটা চুম্বক ম্যাগনেট ধরা হয়, ঠিক আছে। তো পৃথিবীর যে অক্ষ বরাবর পৃথিবী ঘুরতেছে, একটা অক্ষকে আমরা আণবিক গতি হিসাবে এসব পড়ছি হয়তো, যে পৃথিবী নিজ অক্ষে কে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে। তো পৃথিবীর এটাকে ভৌগোলিক অক্ষ বলা হয়, সোজা যে অক্ষটা সেটাকে বলা হয় পৃথিবীর কি ভৌগোলিক অক্ষ, ভৌগোলিক অক্ষ, ঠিক আছে। তো পৃথিবীর ভৌগোলিক অক্ষর সাথে জাস্ট একটু অ্যাঙ্গেল করে এরকম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি চুম্বক, চুম্বক ক্ষেত্রর যে তোমার চুম্বক ভ্যালুটা, এখানে এদিকে তোমার ধরা হয়েছে নর্থ, এদিকে সাউথ, ঠিক আছে। তো এটাই হচ্ছে চুম্বক অক্ষ। এই যে একটু হেলানো যে অক্ষটা চিন্তা করলাম সেটা হচ্ছে কি আমাদের চুম্বক অক্ষ, বুঝা গেছে। তো যেটা হয়, আমরা তো এই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো এক জায়গায় আছি, তাই না। তো পৃথিবীর চুম্বক অক্ষগুলো কি হয়, নর্থ থেকে কি সাউথের দিকে এইভাবে কি বলরেখাগুলো কি যাইতে থাকে, তাই না। তো এইভাবে এইভাবে কি বলরেখাগুলো যাইতে থাকবে। তো তুমি চিন্তা করো, তুমি এইখানে ধরো তুমি এখানে আসো, ঠিক আছে। তো তুমি এইখানে যে পরিমাণ চুম্বকের বলরেখা পাবা, এইখানে থাকলে তার তার থেকে বেশি পাবা, যত কাছে তত কি বেশি চুম্বকের প্রভাব পড়ে। তো বলরেখার যে ভ্যালু মানে সব জায়গায় কি সেম হবে না, এইখানে যে রকম হবে এইখানে আরেক রকম হবে, এইখানে আরেক রকম হবে, বুঝা গেছে। তো পৃথিবীর কোন পৃষ্ঠে মানে তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় আসলে চুম্বক বলরেখা কিভাবে পড়তেছে সেটার উপর হিসাব করে তোমার যে একটা নির্দিষ্ট প্লেসে তোমার কি পরিমাণ বলরেখা পড়তেছে সেটার যে হিসাব, সেটাকে তোমার একটা অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় বিনতিকোণ। এটা নিয়ে এখন আমরা পড়াশোনা করব। আগে এটা বুঝে নাও যে আসলে একটা পৃথিবীর কি ভৌগোলিক অক্ষ থাকে আর চুম্বক অক্ষ থাকে, আর চুম্বক অক্ষ থাকার ফলে যে আমাদের চুম্বক বলরেখাগুলো সব জায়গায় সেম না, ঠিক আছে। আচ্ছা, ধরো তুমি ঢাকাতে আসো, ঠিক আছে। ধরে নাও তুমি ঢাকাতে আসো। তো ঢাকাতে থাকলে যেটা হবে তোমার ধরো হচ্ছে এটা হচ্ছে ঢাকার ভূমি, ওকে। তো এই ঢাকাতে থাকলে তোমার ধরো তোমার চুম্বক বলরেখা ঢাকাতে এইরকম অ্যাঙ্গেল করা, ঠিক আছে। তো চুম্বক বলরেখা কি আমরা জানি বি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি বরাবর আমি একটা কি দাগ টানলাম, ঠিক আছে। আর এই বরাবর একটা টানলাম। ভেক্টরের উপাংশ এটা পড়ছো হয়তো, মনে আছে কিনা জানি না। তো একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায়, উলম্ব অক্ষ আর কি আমাদের লম্ব উলম্ব অক্ষ, আর একটা হচ্ছে আমাদের কি ভূমি অক্ষ, ঠিক আছে। তো এটা যদি আমার ভূমি বরাবর হয়, ঠিক আছে, তো এখানে কি আমার থিটা যদি করে ভূমির সাথে, এটা কি আমার এই এই বরাবর কি আমাদের ভূমি আছে, ঠিক আছে। আর এটা কি আমাদের উলম্ব। তো এখানে যদি আচ্ছা থিটা কোণ না দিই এখানে, আচ্ছা এটা এই চিহ্ন এটাকে ডেল্টা বলে, ঠিক আছে। এই চিহ্ন দিলাম, অনেক বেশি থিটা ইউজ করি তো এই কারণে আর কি। আচ্ছা সমস্যা নাই, থিটা ইউজ করি, কোনো কনফিউশন না, থিটা ইউজ করলাম, ওকে। তো এই যে তোমার কি পরিমাণ কোণ করে আছে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ, ঠিক আছে। তো বিচ্যুতি কোণটা হিসাব করা হয় যে এখানে কি বিটা হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্র প্রাবল্য। তো চুম্বক ক্ষেত্র প্রাবল্য আমাদের ভেক্টর রুল অনুসারে এটা জানি হবে আমার কি যে পাশে কোণ থাকে আমাদের সেটা হয় বি কস থিটা হয়, এটা হয়তো জানো, ঠিক আছে। তাহলে এই পাশটা কি হবে বি সাইন থিটা, বুঝতে পারছো। তাহলে এটাকে ধরা হয় যে এটা কি এটা হচ্ছে তোমার হরিজন্টাল, মানে এই পাঁচ বরাবর বি এইচ দিলাম, আর এটাকে দিলাম বি ভি বা ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উলম্ব বরাবর, ঠিক আছে। জাস্ট এই যে ভেক্টরটা এই ভেক্টরকে দুইটা উপাংশে ভাঙলাম, বুঝা গেছে। তাহলে এই চুম্বক ক্ষেত্রটা আমার মানে মাটি বরাবর বা আমার ভূমি বরাবর কি পরিমাণ কাজ করতেছে সেটা আসলে কি বি কস থিটা, আর সেটা কি একটা ভি বি কি হবে আমাদের আমাদের উলম্ব বরাবর কি পরিমাণ কাজ করতেছে সেটা, বুঝা গেছে। তাহলে আমরা যদি এই
ভ্যালুটা জানি আর আমি যে অ্যাঙ্গেলটা জানি, তাহলে কি আমরা ভূমি বরাবর কি রকম কাজ করতেছে আর উলম্ব বরাবর কি রকম কাজ করতেছে আমাদের চুম্বক ক্ষেত্রটা সেটা বের করতে পারবো। আচ্ছা, আমাদের যদি উলম্ব বরাবর দেওয়া থাকে, ভূমি বরাবর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বা হচ্ছে কি আমাদের হচ্ছে উলম্ব উপাংশ আর ভূমি উপাংশ যে যোগ করার যে সিস্টেম বর্গ করে দেওয়া লাগে, সেটা দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। বি ইজ ইকুয়াল টু হবে, তাহলে এটা হয়তো দেখে আসছো ভেক্টরের পড়া, যে বি ভি স্কয়ার প্লাস বি এইচ স্কয়ার হবে, এটা জানো কিন্তু। এটা এটা কি, এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এগুলা কি লম্ব আর ভূমি। তো লম্ব আর ভূমির কি হয়, বর্গের যোগফল রুট ওভার করলে কি পাওয়া যায়, যে অতিভুজ পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা আসলে এই দুইটা দেওয়া থাকলে আমরা বি বের করতে পারবো, বা বি দেওয়া থাকলে আমরা কি এই আলাদা দুইটা বের করতে পারবো, বা একটা দেওয়া থাকলে একটা বের করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আবার এটা আমরা জানি ট্যান থিটা মানে কি। ট্যান থিটা মানে হচ্ছে তোমার, আচ্ছা, লম্ব বাই কি ভূমি, তাই না? তো ট্যানের যে ব্যাপারটা এখানে যদি আমরা আনি, আচ্ছা এটা কিন্তু ট্যান, এই যে এটা হচ্ছে ডেল্টা সাইন, ঠিক আছে? ট্যান ডেল্টা হবে তোমার এই যে লম্ব, লম্ব কি বি ভি সাইন থিটা ছিল, ঠিক আছে? আর কি, আচ্ছা বি সাইন থিটা, সরি বি সাইন থিটা আর কি বি কস থিটা। তো এটা করলে আমরা কি পাবো, উলম্ব উপাংশ আর কি ভূমি উপাংশ দুটো যদি ভাগ করি, তাহলে কি আমরা ট্যান থিটা পাবো। এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে বিনতি কোণ। খুব ভালো করে লেখা রাখো, বিনতি কোণ বের করতে দেয় পরীক্ষাতে, সরি বিনতি কোণ, ঠিক আছে? তো এই যে এটা যদি এখন বের করতে দেয়, মানে যদি কোনো একটা থিটা থাকে, থিটাকে যদি আমরা শুধু কোণটা বের করতে চাই, তাহলে কি ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে কি ট্যান ইনভার্স দেন হচ্ছে বি ভি বাই বি এইচ। বি এইচ কি বি ভি কি একটু আগে বলছি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, চিত্রের ক্ষেত্রে বিনোদন, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই থিটাটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে কনফিউজ হয়ে গেছে, সরি, থ্যাংক ইউ। তো এইটাও হচ্ছে আমার কি ডেল্টা, আসলে আমি এক জায়গায় ডেল্টা ইউজ করছি আর এক জায়গায় থিটা ইউজ করছি, ঠিক আছে? থিটাই হবে এখানে আসলে আমার হচ্ছে এটা কি বিনতি কোণ, ঠিক আছে? আর হচ্ছে পৃথিবী ভৌগোলিক অক্ষ আর হচ্ছে কি পৃথিবী, এইটা যে কোণ করছে এটা হচ্ছে থিটা, এটাকে বলা হচ্ছে কি বিচ্যুতি কোণ, ঠিক আছে? বিচ্যুতি কোণ আর বিনতি কোণের পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে তোমরা এই করে নিও, এখানে তোমার কি হবে ডেল্টা হবে কিন্তু, বুঝা গেছে? বিনতি কোণের একটা ইংরেজি নাম হচ্ছে ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ বলা হয়, ডিআইপি, ঠিক আছে? তো এটাও জেনে রাখো। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু ম্যাথ সলভ করতে পারি, যে এটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক থিওরি তো আসলে। আচ্ছা, আচ্ছা আমাদের পেজ নাম্বার 9 এর 4 নাম্বার ম্যাথটা, আচ্ছা দেওয়া আছে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রো টেসলা। আচ্ছা টেসলা নিয়ে একটু কথা বলি। টেসলা হচ্ছে তোমার বীর একক, ঠিক আছে? আমাদের যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য তার একক হচ্ছে কি টেসলা, ঠিক আছে? তো টেসলার জাস্ট টি দ্বারাও কি বোঝানো হয়। তো মাইক্রো টেসলা মানে কি, তোমার মাইক্রো টেসলা মানে খুবই ছোট একটা কি একক। আচ্ছা, তো এখানে কি বলা আছে, একটি কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মান হচ্ছে, তাহলে বি দেওয়া আছে আমাদের এখানে,
হ্যাঁ, বি দেওয়া আছে 50 মাইক্রোটেসলা, বির ভ্যালু দেওয়া আছে কি 50 মাইক্রোটেসলা। আর কি দেওয়া আছে, বিনতি কোণ, ওই যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কি, ডেল্টা দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন ওই স্থানে ভূচুম্বকের আনুভূমিক উপাংশের মান, আনুভূমিক মানে কি, ভূমি বরাবর যেটা, তাহলে সেটা কি হবে, জাস্ট বি এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা আর কি, থিটা ডেল্টা এখন যেটাই দাও আর কি। ঠিক আছে, তাহলে জাস্ট কি হবে, 30 cos 30 ডিগ্রি মান কত বলো তো, cos 30 ডিগ্রি মান কিন্তু √3/2, √3/2 ইনটু কি হবে 50। তো এটা কাটাকাটি করে যে ভ্যালুটা হবে সেটাই কি আমাদের অ্যান্সার। বুঝা গেছে? ওকে, তাহলে এরকম জাস্ট এইখানে কিন্তু মানে এত ইজিলি দিয়ে দিল, জাস্ট কি এর থেকেও কঠিন হতে পারে, বাট আমরা যেহেতু সূত্র জানি, আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো, আমরা যে মূল ব্যাপারটা জানি আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ফার্দার যে আমাদের চ্যাপ্টারের বাকি অংশ আছে, তাড়িৎচুম্বকীয় আবেশ, ওটা নিয়ে একটু কথা বলি। এই চ্যাপ্টারে তেমন কিছু নাই, জাস্ট আর থিওরি গুলো ভালোভাবে বুঝাই দিছি, এখন ম্যাথ গুলা সহজ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ ও পরবর্তী পরিবর্তী প্রবাহ।